শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। বাজেভাবে দুইটা পায়ে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে। ডাক্তার বলছে 15 দিন ওনার মুভ করানো যাবে না। সেখানকার সরকারের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করে যখন জায়ানের লাশটা দেশে ফিরিয়ে আনা হবে, তারপরে পরিবার সিদ্ধান্ত দেবে যে কোথায় কখন কিভাবে তার পরবর্তী কার্যক্রমগুলো অর্থাৎ জানাজা বা দাফন হবে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। Foreigners around 32 জন। Sri Lanka is a very peaceful country. We not expecting like this same situation. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 7টি সমঝোতা স্মারক সই। বিকেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণীর ঢাকা মেডিকেলে মৃত্যু। অভিযুক্ত স্বামী পলাতক। রাজধানীর 65টি খাল দখল দূষণে দাঁড়িয়েছে 26টিতে। বেশিরভাগই ব্যবহার হচ্ছে সুয়ারেজ লাইন হিসেবে। পুনরুদ্ধারে আগ্রহী বিআইডব্লিউটিএ, স্বাগত জানালো ওয়াসা। এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সকাল 11টার কিছু পরে সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে বৈঠকে বসেন শেখ হাসিনা ও বলকিয়া। এ সময় দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতামূলক 7টি সমঝোতা স্মারক সই হয়। এগুলোর মধ্যে রয়েছে কৃষিখাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা, সংস্কৃতি ও শিল্প সহযোগিতা, যুব ও ক্রীড়া, জ্বালানি ও পশু সম্পদ খাতে সমঝোতা স্মারক। এছাড়া দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে কূটনৈতিক পত্র বিতরণ হয়। দুপুরের সময় আরো থাকছে। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে একজনকে। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুনে হামলার শিকার তরুণী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হলেও অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। শাহিনুরের জন্য বিলাপ করার কেউ নেই, স্বজন পাড়া প্রতিবেশী, বিদায়ের বেলা কাছে নেই কেউ। চেয়েছিলেন স্ত্রীর স্বীকৃতি, আর এতেই ঝলসে দেওয়া হয় তাকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। 30 ঘন্টার লড়াই শেষে থেমে যেতে হলো তাকে। আমরা রাতে যখন পাই তখন থেকে রোগীটা খুব খারাপ ছিল। আমরা রাতের বেলায় তাকে রিঅ্যাসেস করে আমরা আইসিইউতে রাখি। আইসিইউ 6 নম্বর বেডে ছিল। তো সকালবেলাও আমরা ফলো আপ দিই, দেখার পর দেখা যায় যে তার স্যাচুরেশন অনেক কম ছিল এবং সম্ভবত বলা যায় যে আসলে ইনহেলেশন ইনজুরি ছিল তার। 1.5 বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কমলনগর আইয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সঙ্গে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহানুরের বিয়ে হয়। শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহেনুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও 2 সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে শুনছি ওই সালাউদ্দিন নাকি এই বলতেছে এর স্বামী। সমুদ্রের পাশে ওনার মধ্যে আগুন জ্বলতেছে, ওইখানে তেলের বোতল, কেরোসিন তেলের বোতল, ম্যাচ আর ব্যাগ সহ এখানে পড়ে গেছে। বর্বর এই ঘটনার বিচারের দাবি করেছেন শাহানুরের স্বজনরা। এটা সুষ্ঠু নিয়ে বিচার চাই যেন আর কারো এই বিচার ঘটনা না হোক।
এই ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। যেহেতু অগ্নিদগ্ধের ঘটনা, এটা এখন কমলনগর থানাকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে। ওইখানে আমার এডিশনাল এসপি তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমরা নিব। ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হলেও পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন ও তার স্ত্রী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের শহীদ মিনারের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই এ স্লোগানে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নুসরাত হত্যাসহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। শরীয়তপুরের চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মামুন, অপলা, আপনি জানেন যে আজকে যে আমরা চরাঞ্চলটিতে রয়েছি এটি শরীয়তপুরের একটি দুর্গম চরাঞ্চল, যার 3 দিকে, অর্থাৎ একদিকে মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং আরেকটি পাশে হচ্ছে শরীয়তপুরের নড়িয়া। এই মাঝখানে জায়গাটি হচ্ছে আপনার চরাত্রা ইউনিয়ন, চরাত্রা, নড়িয়া এবং কাছিঘাটের 3টি ইউনিয়ন। এই 3টি ইউনিয়ন একটি অবহেলিত জনপদ হিসেবে পরিচিত মানুষের কাছে, কারণ এখানে চরটি প্রায় 100 বছরের বলা যায়, কিন্তু এখানে কোনো ধরনের উন্নয়ন বা যুগের সাথে তাল মিলে যে বিষয়টি সেটি থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তো এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে এবং আগামীর যে ডিজিটাল বাংলাদেশ বলা হয় তার সাথে খাপ খেয়ে চলার জন্যই কিন্তু এই চরাঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছানো হচ্ছে। এবং এখানে আসলে মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, সেখান থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে এই চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানো হচ্ছে এবং সেই বিদ্যুৎ কার্যক্রমের অর্থাৎ সাবস্টেশন উদ্বোধনের আজকেই প্রথম দিন এবং আজকে উদ্বোধন হবে। এবং এই কার্যক্রমটি কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন এখানে বক্তব্য রাখছেন যে এখানকার যে পানি সম্পদ উপমন্ত্রী রয়েছেন এবং এখানকার যে স্থানীয় যে জনপ্রতিনিধি এনামুল হক শামীম, উনি বক্তব্য রাখছেন। উনি আমাদেরকে ঠিক কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে আগামী কয়েক মাস অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে এই অঞ্চলে চরাঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছবে এবং এখানকার প্রায় 70,000 জনগোষ্ঠী এবং প্রায় 18,000 পরিবার রয়েছেন। এই 18,000 পরিবারের মধ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুতের আলো পৌঁছানো হবে, এমনটি উনি জানিয়েছেন। আর আরেকটি বিষয় আমি বলে যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আমাদেরকে বলেছেন এখানে যে অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি রয়েছেন সেই কার্যক্রম তারা দ্রুততার সহিত করছেন। এই বিষয়গুলি আসলে সামনে রেখেই বলা চলে আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই এই চরাঞ্চলে পৌঁছে যাবে বিদ্যুতের আলো। শরীয়তপুরের চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। প্রথমবারের মতো 1 মাসের মধ্যে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। সকালে মাওয়া ইয়ার থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান। আগামীকাল এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। এর আগে চলতি মাসের 10 তারিখ 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। প্রস্তুত জাজিরা প্রান্ত। এই প্রান্তে আগে দৃশ্যমান 8টির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্ত দিয়েই শুরু হয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর 37 ও 38 নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও 7টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায়। 34 নম্বর পিলারের উপর আগেই স্প্যান বসানো আছে। এবার 33 নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে 11 স্প্যান। প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি। আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা। তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্প্যানবাহী ক্রেন চলাচলে নদীতে নাব্য সংকট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সবশেষ স্প্যানটি বসাতে 2 দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত সেতু কর্তৃপক্ষ। আমাদের টার্গেট কালকে নাও হইতে পারে, পরশু দিনে চলে যেতে পারে। এখানে এত অনেক খুঁটিনাটি জিনিস আছে, হ্যাঁ ধরে নিই ইনশাল্লাহ আমরা কালকেই করবো, এটাই আমাদের টার্গেট। এখন
যতই মানে সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া, যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মহাপ্রান্তে স্পেন বসাতে নদীর পাড় থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্পেন বসানো হয় সেদিনই এটি ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরা স্পেনটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে 5 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওনা দিয়েছে স্পেনবাহী ক্রেন। নদীর দুই প্রান্তে এখন একসঙ্গে বসানো হচ্ছে স্পেন। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে সেতুর দৈর্ঘ্য। একাদশ এই স্পেনটি বসানোর মধ্য দিয়ে আপাতত দৃশ্যমান হচ্ছে 1650 মিটারের সেতু। তবে আসার কথা হলো আগে একটির পর অন্য একটি স্পেন বসাতে যে দীর্ঘ বিরতি পড়ত সেটি এখন অনেক বেশি কমে এসেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। রাজধানীর বেদখল খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায় বিআইডব্লিউটিএ। সংস্থাটির দাবি, পানি প্রবাহ নিশ্চিত এবং নদীর সঙ্গে সরাসরি সংযোগ না থাকলে সচল হবে না খালগুলো। ওয়াসা এবং সিটি কর্পোরেশনের তুলনায় জনবল, অভিজ্ঞতা এবং যন্ত্রপাতির সক্ষমতা বিবেচনায় এই উদ্যোগ নিতে চায় তারা। বিষয়টিকে স্বাগত জানিয়ে ঢাকা ওয়াসার মন্তব্য, সাময়িকভাবে নয় পূর্ণ দায়িত্ব নিতে চাইলে আপত্তি নেই। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। কয়েক দশক আগেও রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া ৬৫টি খাল দখল দূষণে হারিয়ে গিয়ে ২৬টিতে এসে দাঁড়িয়েছে। তবে এগুলোর বেশিরভাগই সুয়ারেজ লাইন হিসেবে ব্যবহৃত হয়, কোথাও বা অস্তিত্ব একেবারেই হারিয়েছে। অভিযোগ রয়েছে, খাল থেকে কঠিন বর্জ্য না তুলে কেবল ভাসমান আবর্জনা তোলার কারণে নাব্য থাকে না এগুলোতে। দখলমুক্ত করার নামে সাময়িক উচ্ছেদেও মেলে না কোনো সুফল। বিআইডব্লিউটি এর দাবি, উচ্ছেদ করে পার বাধাই করলে স্থায়ী রূপ পেতে পারে খালগুলো। উদ্ধারের অনেক কথা বলা হয়, কার্যকরী কিন্তু উদ্যোগটা নেওয়া হচ্ছে না। ঢাকা শহরের চারপাশের যে নদীগুলো বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রণাধীন এবং এই নদীগুলোর সাথেই যেহেতু খালগুলো ঢাকা শহরের অভ্যন্তরে আন্তঃসংযোগ সৃষ্টি করছে, যানজট মুক্ত, পরিচ্ছন্ন, পরিবেশ সম্মত একটি শহর একটি উপহার দেওয়া সম্ভব যদি এই খালগুলোকে পুনরুদ্ধার করা যায়। আইনি জটিলতা, মালিকানা দ্বন্দ্ব সহ অন্য প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ উদ্যোগ না নিলে সময়ক্ষেপণ হবে। ঢাকার ভিতরে বিদেশের মতো অনেক ভেনিস বা ব্যাংককের মধ্যে করা হবে। দেখা যাক আমরা যে সহযোগিতা বিআইডব্লিউটিএ দেওয়ার দরকার সেটা আমরা দিব। বিআইডব্লিউটিএ তাদের সবচেয়ে বেশি সংখ্যক ড্রেজার তাদের আছে, এক্সকাভেটর আছে এবং এই ধরনের ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সক্ষমতা আছে। ঢাকার খালগুলোর বেশিরভাগেরই মালিকানা রাজুক, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ কয়েকটি সংস্থার। তবে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার। সংস্থাটি চায় একক কোনো কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তর করতে। যদি মনে করা হয় যে বিআইডব্লিউটিএ এবারে সক্ষমতা বেশি, তাহলে বিআইডব্লিউটিএ এটা নিয়ে নিতে পারে সবটা। আংশিক নিয়ে অংশীদারিত্বের মাধ্যমে এই কাজটা সমাধান করা কোনোভাবেই আপনার সুচারুরূপে হচ্ছে না এবং হবেও না। ২৬টি খালে উন্মুক্ত অংশ রয়েছে মাত্র ৭২ কিলোমিটার। নৌযান চলাচল উপযোগী করতে গেলে বক্স কালভার্ট অপসারণের প্রয়োজনীয়তার কথাও জানায় বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে একদল বাংলাদেশি হরিপুরের দনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতের বসতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সুমন নামে এক যুবক নিহত হন। পরে বাকিরা পালিয়ে গেলেও মাসুদ নামে অপর এক যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে গুলি ও আটকের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিজিবি। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছে। বিজিবি বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায় বিজিবি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 7টি সমঝোতা স্মারক সই। বিকেলে 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক।
এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।